যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন অধিকাংশ ক্ষেত্রেই আপনি দেখবেন যে যেটা অপারেটিং প্রফিট যেটা ছিল তার একটা বড় চাঙ্ক চলে যায় ইন্টারেস্ট রেটের পেমেন্টের জন্য। 2022-এর তুলনায় ইন্টারেস্ট রেট ছিল 9% লেভেলে, সেটা কিন্তু বেড়ে প্রায় 14-14.5 হয়ে গেছে। এই যে 4-5% যে আপনার ইন্টারেস্ট রেট বাড়লো, এটার ফলে প্রফিটেবিলিটিতে একটা বড় ধরনের চাপ পড়ে। ফলে যেটা হয়েছে যে মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোর যেহেতু প্রফিট কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসের অ্যাডজাস্টমেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। প্রিয় দর্শক, স্বাগত এবিটিভি আজকের বিজনেসে। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে। আজকে আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, আর এই আলোচনা করার জন্য আমরা কথা বলছি দেশের বাজারের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফ আহমেদের সঙ্গে। জনাব আশরাফ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা আপনার কাছ থেকে যেটা শুরুতেই জানতে চাই, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে আমাদের দেশের পুঁজিবাজার একেবারে মন্দা অবস্থা চলছে পুঁজিবাজারে, এবং বলা যায় যে একটা দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পুঁজিবাজার। আপনার কাছ থেকে জানতে চাই যে কেন এই দুরবস্থা পুঁজিবাজারের, কি কারণে এই এরকম অবস্থার উদ্ভব হলো? আমি যদি কারেন্ট কনটেক্সটে একটু ব্যাখ্যা করি আপনাকে, আমাদের ইন্ডেক্স ইজ নাও আবার 5180 লেভেলে আছে আজকে। আপনি যদি দেখেন যে প্রাইস আর্নিং রেশিও যেটা, এটা অ্যাবাউট 9.5 লেভেলে চলে এসছে। আমরা যদি একটু কম্পেয়ার করি যে গত 2 বছর আগে, মানে ডিসেম্বর 2022, এটা ছিল অ্যাবাউট 14.6 লেভেলে। বেসিক্যালি আমাদের যে প্রাইস মাল্টিপল যেটা, সেটা খুব ড্রাস্টিক্যালি অ্যাবাউট 14.5 থেকে 9.5 নেমে গেছে। একই সাথে আমরা যদি কর্পোরেট আর্নিংয়ের ব্যাপারটা দেখি, যে দেখব যে ওই সময়কার তুলনায় কিন্তু, বিশেষ করে 2022-এর জুনের তুলনায় আমাদের কিন্তু এই জুনে যে রিপোর্টেড কর্পোরেট আর্নিংস আছে, এটা কিন্তু একটা বড় ধরনের একটা পতন হয়েছে। তার প্রাইমারি কারণ হলো, দেখুন, যখন ইন্টারেস্ট রেট বেড়ে যায় তখন অধিকাংশ ক্ষেত্রেই আপনি দেখবেন যে যেটা অপারেটিং প্রফিট যেটা ছিল তার একটা বড় চাঙ্ক চলে যায় ইন্টারেস্ট রেটের পেমেন্টের জন্য। আপনি যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন ধরেন ওয়ালটনের নাম্বারসগুলো দেখেন, যে পাবলিশ নাম্বার যেগুলো আছে, সেখানে দেখবেন যে 2022-এর তুলনায় তখন ওনাদের ইন্টারেস্ট রেট ছিল 9% লেভেলে, সেটা কিন্তু বেড়ে প্রায় 14-14.5 হয়ে গেছে। সো এই যে 4-5% যে আপনার ইন্টারেস্ট রেট বাড়লো, এটার ফলে প্রফিটেবিলিটিতে একটা বড় ধরনের চাপ পড়ে। ফলে যেটা হয়েছে যে আপনার যেহেতু মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোর যেহেতু প্রফিট কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসের অ্যাডজাস্টমেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক। আবার একই সাথে যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে গেছে 9% থেকে বেড়ে, আমরা যদি ডিপোজিটারদের কথা চিন্তা করি, 6% থেকে বেড়ে এটা 10-11-12% লেভেলে চলে গেছে। ওনাদের জন্য আসলে অল্টারনেট ইনভেস্টমেন্ট যেটা, সেটার কম্প্যারিজনে রিকোয়ারমেন্টও যেহেতু বেড়ে গেছে, মানে প্রাইস আর্নিংয়ের রিকোয়ারমেন্ট যেটা বেড়ে গেছে, ফলে যেটা হয়েছে, নেট এফেক্ট হচ্ছে যে আমাদের যে স্টক মার্কেটে যেটা প্রাইস যেটা টোটাল, সেটা কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। আমাদের ইন্ডেক্স পতনের মূল কারণ কিন্তু এটার বাইরে আরও বেশ কিছু অ্যান্সিলারি জিনিস শুরু হয়েছে, মানে মানি মার্কেটের সাথে লিঙ্ক, ইকোনমির সাথে লিঙ্ক করে যদি দেখি যে আমাদের মার্কেটের প্রাইস লেভেল কমেছে কেন, এটার একটা বড় এক্সপ্লেনেশন আসে আপনার ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে। ম্যাক্রো ইকোনমি, এক্সচেঞ্জ রেট এবং ইন্টারেস্ট রেটের ইম্প্যাক্টে। এক্সচেঞ্জ রেটেও একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়েছে, কারণ যখন 2022 থেকে যখন আপনার ডলারের দাম বাড়া শুরু করে, তখন কিন্তু মোটামুটি ফরেন ইনভেস্টমেন্ট যে পোর্টফোলিও যারা ছিলেন, তারা কিন্তু সবাই উইথড্র করেছেন ইন দ্য এক্সপেকটেশন যে যদি টাকা স্ট্যাবিলাইজ করে তখন তারা ফেরত আসবেন। বিকজ আদারওয়াইজ তাদের জন্য ওনাদেরকে তো পোর্টফোলিও রিপোর্ট করতে হয় ডলারে। টাকা যদি আপনার যদি লোকাল টাকায় যদি প্রাইস নাও কমে, যদি আপনার ডলারে দাম কমে যায়, তখন তাদেরকে ওই লসটা নিতে হয়। এটি একটা বড় কারণ। সো ম্যাক্রো ইকোনমিক এবং রিয়েল ইকোনমির পার্সপেক্টিভ থেকে আপনার যে প্রাইস যে ফল করছে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। আমি মনে করি যে এসিসির একটা টেন্ডেন্সি ছিল যে এক ধরনের প্রাইস ক্যাপ কিংবা প্রাইস ফ্লোর বসিয়ে আপনার এই পতনটাকে ঠেকানো। আমি মনে করি এটা একেবারেই অনুচিত একটা কাজ, কারণ মার্কেটকে যদি মার্কেটের মতো অপারেট করতে না দেওয়া হয়, তখন কিন্তু আপনার অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, এবং এটা আলটিমেটলি দেখা যায় যে এটা মার্কেটের জন্যে অত্যন্ত ক্ষতিকর একটা টেন্ডেন্সি। আপনি প্রাইস ক্যাপ করে দিলে, যেমন ধরেন একটা প্রথম যেই ধাক্কাটা পড়ে, সেটা হচ্ছে ওই সেট প্রাইসে দেখা যায় কোনো ট্রেড হচ্ছে না, কারণ আপনি তো জানেন যে এটার প্রাইস আসলে এখানে না, তখন ওই অবস্থায় কেউ কোনো ইনভেস্টরই ওটা কিনতে রাজি হন না। সো ফলে যেটা হয় যে ওটা তখন শূন্যের কোঠায় নেমে আসে। সো এই যে প্রাইস ফ্লোর করে আটকে রাখাটা, এটা একটা আর্টিফিশিয়াল মেকানিজম, এবং এটা কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না। আপনার কথাই জানতে পারলাম যে আসলে
বাজার ছেড়ে অনেক ফরেন ইনভেস্টর, বিশেষ করে আপনার ফরেন ইনভেস্টরদের সাথে আপনার অনেক কাজ রয়েছে, অনেক ফরেন ইনভেস্টর যারা বাজার ছেড়ে চলে গেছে, ইতিমধ্যে কি তাদের ফেরত আসার কোনো লক্ষণ দেখেছেন কি? মানে তারা ফিরে এসছে কি, না এই অবস্থায় রয়েছে? আমরা এখন পর্যন্ত বিশেষ কোনো লক্ষণ দেখছি না। ছোটোখাটো কিছু সবসময় ফ্লো হয়, সেটা আসলে খুব বড় ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু আমরা প্রাইমারিলি যেই জায়গাটায় কাজ করি সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ফ্লো। যেমন ধরুন আমরা উই ওয়ার অ্যাডভাইজার্স ফর সাম অফ দ্য লার্জেস্ট মার্জেস অ্যান্ড অ্যাকুইজিশন, ক্রস বর্ডার মার্জেস অ্যান্ড অ্যাকুইজিশন ট্রানজাকশনস ইন বাংলাদেশ। ইউএসটন যেমন আপনার ওয়ার অ্যাডভাইজার্স টু GlaxoSmithKline ফর দেয়ার সেল অফ দেয়ার লোকাল, ওদের যে লোকাল এন্টিটিটা ছিল সেটা যখন ইউনিলিভারকে বিক্রি করা হলো, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অন মার্কেট ট্রানজাকশন। মানে ক্যাপিটাল মার্কেটে এর থেকে বড় ট্রানজাকশন এখন পর্যন্ত, সিঙ্গেল ট্রানজাকশন এখন পর্যন্ত হয়নি। রিভার্সটন ক্যাপিটাল ওয়াজ ভেরি প্রাউড টু বি পার্ট অফ দ্যাট। এটার বাইরেও যেমন ধরেন আমরা গত কয়েক বছরে বেশ অনেকগুলো বড় বড় ট্রানজাকশনে কাজ করেছি। যেমন আমরা উই ওয়ার অ্যাডভাইজার্স টু নতুন বিদ্যুৎ লিমিটেড, যেটা আপনার সাপরজি পালনজির একটা 200 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট ছিল ভোলায়। এটা যখন বিক্রি হলো আমরা তার যারা কিনলেন তাদের অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি। সো এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্যাট। এটার বাইরে যেটা হয় যে আমরা যেমন বেশ কিছু গত 8-10 বছর ধরে আমরা অপারেশনে আছি, এবং এর বাইরে আমরা অনেকগুলো ট্রানজাকশনে কাজ করেছি, যেখানে যেমন ধরুন যে উই ওয়ার অ্যাডভাইজার্স ফর এ কোল পাওয়ার প্ল্যান্ট। ওটা প্রায় $2 বিলিয়ন লেভেলের প্রজেক্ট ছিল। এটার বাইরে আমরা যেমন APR বাংলাদেশ বলে একটা কোম্পানি আছে, আমেরিকান একটা পাওয়ার প্ল্যান্ট অপারেটর আছে, তাদের সাথে কাজ করেছি। ওইখানেও প্রায় টোটাল ইনভেস্টমেন্ট প্রায় $300 মিলিয়ন কাছাকাছি ছিল। তো এরকম যে ক্রস বর্ডার ফ্লো যেগুলো আছে, আমরা কিন্তু এরকম অনেকগুলো ট্রানজাকশনে খুব অনেক কিছু করতে পেরেছি, যেগুলো আমাদের জন্য একদিকে যেমন ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং লার্নিং এক্সপিরিয়েন্স, এবং এটা আলটিমেটলি দেশের জন্য আসলে খুব ভালো একটা কাজ ফল দিয়েছে। আপনি বলছিলেন যে বড় কোম্পানির বিক্রি করা বা মার্জেশন করা, এগুলো মার্চেন্ট ব্যাংকের একটা কাজ। আমাদের দেশের দীর্ঘদিন থেকে আমরা দেখছি যে সমস্ত অনেকগুলো মার্চেন্ট ব্যাংক রয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই শুধু IPO পুঁজিবাজারে তালিকাভুক্ত করা এবং পোর্টফোলিও ম্যানেজ করা, এর বাইরে তো তাদের এই কাজগুলো আমরা দেখি না। আমাদের মার্কেটে তো অভাব রয়েছে, কেন এই তাদের অন্য পারফরমেন্স আমরা দেখতে পাই না বলে আপনি মনে করছেন? এখানে 2-3টা কারণ আছে। একটা প্রধান কারণ হলো, দেখুন এই ধরনের কাজ করাটা আসলে খুব এক্সট্রিমলি এক্সপার্টিজ ডিপেন্ডেন্ট। যে আপনার যদি এই জিনিসগুলোর এক্সপার্টিজ এবং এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না, এবং আপনাকে ওই লেভেলের মানুষ নিতে হবে। তো ওই লেভেলের একটা টিম থাকতে হবে আপনার, যেটা আসলে বাংলাদেশে বিল্ড করাটা খুবই ডিফিকাল্ট। আমাদের জন্য সুবিধা হয়েছে বিকজ মোস্ট অফ রিভার্সন টিম ধরেন আপনার দেশে এবং বিভিন্ন দেশে এই ধরনের জিনিসে কাজ করেছে। আমি যেমন নিজে 20 বছরের মতো প্রায় স্ট্যান্ডার্ড এবং আপনার ANZ স্ট্যান্ডার্ড এবং HSBC-তে ছিলাম, এবং আমার প্রাইমারি কাজই ছিল এই ধরনের ভেরি লার্জ স্কেল প্রজেক্ট ফাইন্যান্স। ফলে যেটা হয় যে আমাদের জন্য এটা একটা ন্যাচারাল এরিয়া অফ এক্সপার্টিজ। আমরা এগুলো আসলে করতে পারি, যেটা আপনি যদি ইকুইভ্যালেন্ট ম্যান পাওয়ার যদি আপনি রিক্রুট করতে চান, ইটস গোইং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট সোর্স। কারণ এই ধরনের এক্সপার্টিজ আসলে পৃথিবীতেও যে খুব যে আপনি চাইলেই যে পাবেন তা কিন্তু না, কারণ সংখ্যাটা খুব কম। যেমনটি বলছেন, নিয়ন্ত্রক সংস্থা কি এক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন, বা কি হতে পারে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা? এই মানে একটু যদি ভেঙে বলি, দেখুন আমাদের যে ফরেন ক্যাপিটাল ফ্লো, এখানে প্রাইমারি রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা। SEC কিন্তু না। সো ওই জায়গাটাতে আমি মনে করি বিডার আসলে অনেক কিছু করার সুযোগ আছে, বিশেষ করে ফরেন ফান্ড ফ্লোর যে রেস্ট্রিকশনগুলো, এটা অনেক ক্ষেত্রেই আসলে এখন আর আসলে প্রয়োজন নেই। অনেক রেগুলেশন আছে যেগুলো ধরেন আপনার 40-50 বছরের পুরানো। ইনফ্যাক্ট আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটা এটা ইজ ডেটেড ফ্রম 1948, প্রায় 80 বছরের পুরানো। সো এইটা আসলে কতখানি কার্যকর এখনও, এটা একটু চিন্তা করার ব্যাপার আছে। আমরা মনে করি যে বিডার কিন্তু এই রিল্যাক্সেশনগুলোর জন্য আসলে অনেক কিছু করার জায়গা আছে। এটা হচ্ছে একটা সাইডে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ক্ষেত্রে যদি বলি আমরা, এখানে আসলে রেগুলেটরি ডিপেন্ডেন্স যে খুব যে সিগনিফিকেন্ট তা কিন্তু না। কিন্তু কিছু কিছু জায়গায় যেটা হয়, যেমন আমরা অনেক কিছুতেই আসলে খুব ট্রান্সপারেন্টলি রেগুলেটেড না। মানে একটু এক্সাম্পল দিই, অনেক জায়গায় দেখবেন যে বলা আছে যে SEC ডিসক্রিশন করতে হয়, যে এই জিনিসটা করা যাবে কি যাবে না, এটা SECর ডিসক্রিশনারি পাওয়ার্স দেওয়া আছে। এই জায়গাগুলোতে যতখানি আসলে ডিসক্রিশনটাকে কিংবা অস্পষ্টতা যতখানি কমানো যায়, ততটাই বেটার। আপনাকে যেমন ধরেন যে PSI, একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দিই,
পিএসআইতে আপনাকে কখন কোথায় কি বলতে হবে এই গাইডলাইনটা কিন্তু খুব সুস্পষ্ট না। ফলে যেটা হয় যে, এবং পিএসআই ব্যাপারটা তো আপনার টাইম ক্রিটিক্যাল, যে আমরা যদি আগে থেকে প্রেডিক্ট করতে চাই যে এসিসির পিএসআই রিকোয়ারমেন্টে এইসব জিনিস থাকতেই হবে কিংবা এতটুকু বলতেই হবে, এই ক্লারিটিটা যদি ধরা যাক যে আমরা একটা ট্র্যাডিশনাল বেসিসে আমরা একটা পিএসআই দিয়ে দিলাম, কিন্তু মাল্টিন্যাশনাল ক্লায়েন্টদের ক্ষেত্রে যেটা হয় তাদের তো এটা জানা দরকার যে আচ্ছা ঠিক আছে এটাতে এসিসি স্যাটিসফাইড হবে। এইখানে একটা ব্যাপার হয়ে যায় যে তাহলে ভবিষ্যতের এসিসি যাতে প্রশ্নবিদ্ধ কোনো কিছু যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারেন, সেই জন্য তাদের সমস্ত প্রশ্নের আনসার তো আসলে আমাদেরকে আগে থেকে জানাটা দরকার যে কী কী প্রশ্নের আনসার দিতে হবে। আচ্ছা, আমরা দীর্ঘ বছরে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে অনেক কোম্পানির দাম বেড়ে যাচ্ছে বা কমেও যাচ্ছে এরকম, কিন্তু এই বেড়ে যাওয়ার পিছনে সাধারণত কোনো একটা প্রাইস সেনজিটিভ ইনফরমেশন কাজ করে। আমরা নিয়ন্ত্রক সংস্থাদের কাছ থেকে দেখি যে তাদেরকে এনকোয়ারি করতে যে কেন তোমাদের এই দাম বাড়ার পিছনে কি কোনো প্রাইস সেনজিটিভ ইনফরমেশন রয়েছে, কিন্তু তারা জানায় যে ইনফরমেশন নাই। কিন্তু পরবর্তীতে কোনো এক সময় দেখা যায় যে বেশ পরে সত্যি সত্যি যেটা বাজারে রিউমার ছিল সেটাই হয়েছে, কিন্তু আমরা তো এটার কোয়ারি করার কোনো ইফেক্টনেস দেখি না, কার্যকর ভূমিকা নিতে দেখি না। আপনি কীভাবে দেখেন যে এটা কী হওয়া, কেন এরকম হচ্ছে? দেখুন, এই ব্যাপারটা স্পেসিফিক্যালি যদি আমি যদি ইন্টারন্যাশনাল কনটেক্সটে বলি, আপনি যেটা ডেসক্রাইব করছেন এটা আসলে ইনসাইডার ট্রেডিং যে রেগুলেশন আছে তার ভিতরে পড়া উচিত। যেমন ধরা যাক এরকমভাবে যে আমার একটা কোম্পানি আছে, আমি জানি এখানে একটা প্রাইস সেন্সিটিভ কোনো একটা ডিক্লারেশন আসতে যাচ্ছে, এটা যদি আমি আগে থেকে জানি এবং ধরেন আমি আপনাকে এটা আগেই বলে দিলাম, তখন আপনি ওইটার বেসিসে একটা ট্রেড করলেন, এইটা কিন্তু তখন পানিশেবল অফেন্স ইন মোস্ট মার্কেটস। এখন আমাদের দেশে যেটা সমস্যাটা যেটা হয়ে গেছে যে এই জিনিসটা কখনো ঠিকমতো ট্রেসেবলও করা হয়নি, আইনটাও খুব সুস্পষ্টভাবে বলা নেই, এবং এটার এগেন্সে কোনো প্রসিকিউশনও কখনো হয়নি। এবং ট্র্যাডিশনালি আমাদের মার্কেটের মোটামুটি সমস্ত ডিসিশনের ড্রাইভার হচ্ছে এই ধরনের ইনফর্মাল রিউমার্স। সো এই কনটেক্সট থেকে আপনাকে যদি বেরিয়ে আসতে হয়, আপনাকে কিন্তু একদিকে যেমন এনফোর্সমেন্টটাকে ক্লিয়ারলি করতে হবে এবং এনফোর্সমেন্টটা করার যে সক্ষমতা সেটা এসিসির ক্ষেত্রে দরকার। সেকেন্ড হচ্ছে আপনার মার্কেটে যে নর্মস যেটা, যে এই ধরনের রিউমার ড্রিভেন মার্কেট ম্যানিপুলেশন, এটা আসলে মার্কেটকে গ্র্যাজুয়ালি বেরিয়ে আসতে হবে এখান থেকে। নাও এই লাস্ট জিনিসটাকে যদি আমরা বলতে চাই যে দেখেন আপনি কিভাবে এটা করবেন, এটা করতে গেলে কিন্তু আপনাকে নেচার অফ ইনভেস্টর যেটা, এটাকে আপনাকে কিছুটা হলেও কন্ট্রোল করতে হবে। এইভাবে বলি যে যখন মার্কেট ট্রেড ভলিউম যদি ডিপেন্ডেন্ট অন ইনস্টিটিউশনাল ইনভেস্টর হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি এই ফিগারটা কমে আসবে। কারণ প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা ইউজুয়ালি কখনোই আপনার রিউমার বেস কাজ করে না, কিছুটা ফান্ডামেন্টাল তাদের নিজস্ব কিছু অ্যানালিসিস থাকতেই হয়। হ্যাঁ, মার্কেট ফোর্সেসের বেসিসে কাজ করতেই পারে তারা, সেটা কিন্তু কমপ্লিটলি অন্য জিনিস, সেটা ইজ নট রিয়েলি রিউমার ড্রিভেন। কিন্তু আপনি যদি সকালবেলা হঠাৎ করে দেখি যে আমি বিএটির দাম বেড়ে যাচ্ছে, তার মানে হইলো যে কেউ না কেউ কিছু একটা জানে যেটা আমি জানি না। আমি কিন্তু ওই ইনফরমেশন না জেনেও আমি যদি বিএটি রাইজিং ট্রেন্ডের উপরে ট্রেড করি, তখন কিন্তু আপনার ব্যাপারটা ইজ কমপ্লিটলি লিগাল, এবং তখন সেটা ইনসাইডার ট্রেডিংও না। আমার ট্রেডিং অ্যান্ড ডিসিশন ইজ বিং বেসড অন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট, যেটা পাবলিক ইনফরমেশন। সো এরকম বেশ কিছু গ্রে এরিয়া আছে, যেই কারণে আপনার গ্র্যাজুয়ালি যদি এই ট্রানজিশনটা সক্ষমতাটা যদি আমরা গ্র্যাজুয়ালি না বাড়াতে পারি, এটা কিন্তু কাজ করবে না, তখন এটা থেকেই যাবে। পুঁজিবাজারের এই দুরবস্থা থেকে বের হওয়ার জন্য বা পুঁজিবাজারের এই উন্নয়নের জন্য আপনি যদি বুলেট পয়েন্টে কিছু সুপারিশমালা আমাদেরকে দিতেন, আমাদের দর্শকদের জন্য, আমাদের বিনিয়োগকারীদের স্বার্থে খুব ভালো হতো। ফান্ডামেন্টাল জায়গাটাতে যদি হাত দেই, আমাদের দেশে কোন কোম্পানি লিস্টেড হবে এবং কেন লিস্টেড হবে, এই প্রশ্নটাই কিন্তু আসলে জবাব হয়নি ঠিকমতো। আমি একটু এক্সপ্লেন করি। আমাদের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও খুবই কম, 10-12% লেভেলে আছে এখন। এইখানে যেটা সবচেয়ে বড় জিনিস, এবং আপনি যদি মার্কেটের লিস্টেড কোম্পানিগুলোর প্যাটার্ন দেখেন, আমাদের যে সবচেয়ে শক্তিশালী সেক্টরগুলো, ম্যানুফ্যাকচারিং সেক্টর বলি কিংবা সার্ভিস সেক্টর বলি, তারা কিন্তু লার্জলি অ্যাবসেন্ট। যে ফার্মাসিউটিক্যালসের একটা খুব ছোট অংশ রিপ্রেজেন্টেড, আপনার টেক্সটাইলের খুবই ছোট একটা মার্কেট অংশ রিপ্রেজেন্টেড, আবার অনেক ধরনের লোকাল ম্যানুফ্যাকচারিং আছে, আপনার ফুড বিজনেস, এগ্রি বিজনেস থেকে শুরু করে আপনার ফুড অ্যানালাইড প্রায় ভার্চুয়ালি কেউই বড় কোম্পানিগুলো কেউই প্রায় লিস্টেড না। অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং, ইভেন বিল্ডিং প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং, একটা বড় চাঙ্ক কিন্তু লিস্টেড না। এই যে লিস্টেড না হওয়ার কারণটা কি, এটা একটু আসলে ভেবে দেখতে হবে। আমরা যে আইপিও যে স্ট্রাকচারগুলো রেখেছি আইপিও অ্যাপ্রুভালে, বিশেষ করে প্রাইস অ্যাপ্রুভালের মেকানিজমটা, এটা কিন্তু ইজ এ ডিটারেন্ট। আপনি যদি ধরা যাক যে আমি একটা কোম্পানি রান করি, আমি যখন এটাকে আইপিওতে নিয়ে যাব,
আমি মনে করি যে এটা আসল মার্কেট প্রাইস হবে ধরেন 100 টাকা, 10 টাকা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। এখন এসিসি যদি আমাকে বাধ্য করে যে না এটা আমি 30 টাকার ওপরে আমি এটা সেল করতে পারবো না, তখন যেটা হয়েছে তখন এটা আমার জন্য একটা ডিসকারেজিং ফ্যাক্টর যে আমি কেন আমার কোম্পানি তাহলে আমি 70% ডিসকাউন্টে কেন বিক্রি করবো। এসিসি যেই পার্সপেক্টিভ থেকে এটা করেন সেটা আমি মনে করি আসলে হয়তো বা এসিসির কাজ না, কারণ এসিসি মনে করে যে ইনভেস্টাররা আসলে জানেন না এই কোম্পানির ভ্যালুয়েশন কী হওয়া উচিত, সো সেটার বেসিসে তারা ঠিক করে দেন যে এটা তাহলে এত টাকার বেশি হওয়া উচিত না। আমি মনে করি যে এই কাজটা আসলে এটা আসলে এসিসির কাজ না। এসিসিকে বরঞ্চ এনশিওর করা দরকার যে ডিসক্লোজারগুলো ঠিকমতো আছে কিনা, এই কোম্পানি যেই অডিট রিপোর্ট কিংবা যেই প্রসপেক্টাস লঞ্চ করেছে সেই ইনফরমেশনগুলো কারেক্ট কিনা, সেখানে কোনো মিসরিপ্রেজেন্টেশন আছে কিনা, এইটা শুড বি এসিসির ফোকাস, নট অ্যাকচুয়াল আইপিও প্রাইস কী হবে। কারণ দেখুন যে কোনো প্রাইসিং মেকানিজম একজন রেগুলেটর ঠিক করে দেওয়াটা আসলে আমরা মনে করি যে উচিত না, কারণ আমি ইনভেস্টর হিসেবে আমি তো আমার নিজের টাকা ইনভেস্ট করছি, আমি তো জেনেই বুঝেই করছি যে এইটার ভ্যালু কত হতে পারে। আমার যদি সেই সক্ষমতাটা না থাকে যে আমি ভ্যালুয়েশন করতে পারবো না, তাহলে আমার মনে হয় তাকে ইনভেস্টর হিসেবে ঢুকতে না দেওয়াটাই বেটার। সবশেষে আপনার কাছ থেকে রিভারস্টোন ক্যাপিটালের ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনারা পরবর্তীতে কি করতে যাচ্ছেন, বাজারের সাথে আপনাদের তো অনেক ইনভলভমেন্ট, আরও কীভাবে বাড়াতে যাচ্ছেন, এই সম্পর্কে যদি একটু বলতেন। ভবিষ্যতের আগে একটু আরেকটা জিনিস আমরা একটু তখন বলা হয়নি, সেটা হচ্ছে দেখুন আমাদের কিন্তু একটা বড় ফোকাস হচ্ছে বন্ড মার্কেট। আমরা কিন্তু অনেকগুলো কর্পোরেট বন্ড ইস্যু করেছি, ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছি, অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি, বোথ ইন প্রাইভেট প্লেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন লিস্টিং ব্যাঙ্কগুলো। মানে ইনফ্যাক্ট আমরা কিন্তু ওয়ার্ক এজ ইন ইস্যু ম্যানেজার ফর ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিক ইস্যু লিস্টেড, 560 কোটি টাকা, 570 কোটি টাকা লেভেলে ছিল। আমরা ভবিষ্যতে যেটা করবো আরও হয়তো আমাদের যে কর্পোরেট পোর্টফোলিও, যেটা কর্পোরেট বন্ড ইস্যুয়েন্স, এটা আমরা আরও অনেকগুলো বন্ড আরও কাজ করছি আমরা, যেগুলো আমরা মার্কেটে নিয়ে আসবো। একই সাথে আমরা এমএনএ তো উইল রিমেন আওয়ার মেজর ফোকাস, এমএনএ এবং ক্রস বর্ডার প্রজেক্ট ফাইন্যান্স। সো এবং আমাদের যেমন ধরেন আমাদের মেজর এক্সপার্টিস হচ্ছে ভেরি লার্জ প্রজেক্ট ফাইন্যান্স, বিশেষ করে যেমন ধরেন আপনার 100-200 মিলিয়ন ডলারের সাইজের ওপরে যেই প্রজেক্টগুলো হয় ওখানে কিন্তু একটা স্পেশালাইজড রোল আছে, স্পেশালাইজড রিকোয়ারমেন্ট আছে। সো ওই কাজগুলোতে যেমন আমাদের কোর এক্সপার্টিসগুলোর একটা। সো বড় প্রজেক্টের জন্য বিশেষ করে 100 মিলিয়ন ডলার সাইজ প্লাস যেই প্রজেক্ট ফাইন্যান্সগুলো হয় এবং লিমিটেড রিকোর্স প্রজেক্ট ফাইন্যান্স, এগুলো ধরেন আমাদের নর্মাল ব্যাংক লোন দিয়ে করা যায় না। এই ধরনের জিনিসগুলো আমরা হয়তো আরও করবো ভবিষ্যতে। আমরা আশা করছি আরও ইনভেস্টমেন্ট বাড়লে সেটা করা যাবে। আমরা এমএনএর কাজগুলো করবো আরও। ইনফ্যাক্ট উই হ্যাভ এ ভেরি লার্জ পাইপলাইন ফর দ্যাট। কিন্তু আমাদের পুঁজিবাজারের সংশ্লিষ্ট আমাদের সবচেয়ে বড় কাজ হবে আসলে বন্ড মার্কেট রিলেটেড। উই হ্যাভ এ ভেরি লার্জ পাইপলাইন অফ কর্পোরেটস হু আর উইলিং টু ইস্যু বন্ডস। এই ক্ষেত্রে যেটা এসিসির সহায়তা প্রয়োজন ইন দ্য সেন্স যে দেখুন আমাদের একটা টাইম লিমিট আছে, যে আপনি একটা কোনো কিছু যদি আজকে লঞ্চ করতে চান, আপনি অ্যাপ্লিকেশন করলেন, আমি কিন্তু আগামী বছর প্রাইসিং কী হবে, টার্মস কী হবে, এটা কিন্তু আমি আজকে ডিটারমিন করতে পারবো না। সো আমাকে যেটা করতে হবে, যে যেমন সিঙ্গাপুরের এক্সাম্পল যদি দিই আমি, সিঙ্গাপুরে বন্ড লিস্টিং প্রসেসটা কিন্তু মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের বেশি লাগে না কখনো। আমাদের কিন্তু এইটাই টার্গেট করতে হবে যে আমাদের বন্ড অ্যাপ্লিকেশন টু অ্যাপ্রুভাল ইন লিস্টিং, এই প্রসেসটাকে যেভাবেই হোক যদি আমরা 2 থেকে 3 সপ্তাহের আন্ডারের মধ্যে নিয়ে আসতে না পারি, তখন যেটা হয় যে আপনার যে প্রাইস স্টেবিলিটির কিন্তু একটা বড় চাঙ্ক আছে। কারণ আমি আজকে একটা রিস্ক প্রাইস করলাম ধরা যাক যে 12%, এটা আগামী 3 মাস পরে কি 12% থাকবে না, এটা হয় 12%-এর ওপরে যাবে অথবা নিচে যাবে। সো এই যে প্রাইস ডিসকাভারির যে মেকানিজমটা, এটাও যদি ওই আপনার টাইম লাইনটা যদি ঠিক না থাকে, এটা কখনো করা সম্ভব হয় না। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আপনি যদি আমার স্পেসিফিক এক্সপিরিয়েন্স বলেন, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে 3 মাস থেকে 3 বছর, 3 মাসের নিচে আমরা করতে পারিনি এখন পর্যন্ত আর কি। আমরা মোটামুটি এই ফোকাসেই থাকতে চাই। জনাব আশরাফ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুদীর্ঘ অভিমত আমাদের কাছে উপস্থাপন করবার জন্য, আমাদের দর্শক এবং পাঠকদের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।